মনোজরা একটা নিম গাছের তলায় দাঁড়িয়ে বাড়িটাকে দেখছিল। প্রতাপ ওদের সরে আসতে বললেন। এই, তোমরা সরে এসো। প্রতাপ আরও বললেন, শুনেছি আমার মেজ জ্যাঠামশাই মাঝে মাঝে ওই গাছটার ডালে বসে হাওয়া খান। এখানে ভিড় করে দাঁড়ালে ওরা তো অসন্তুষ্ট হবেন। আমাদের বংশের মেজ ছেলেরা সকলে খুব রাগী। আমার পরের ভাই প্রত্যুষ কিন্তু খুব রাগী মানুষ। নমস্কার শ্রোতা বন্ধুরা, ফিকল মাইন্ডেড গল্পের আসরে আপনাকে স্বাগত। চিরদিনের ভালো লাগা, ভয় পাওয়া, হেসে ওঠা, মন কেমন করা গল্পের সম্ভার নিয়ে আমরা হাজির আপনার অডিও লাইব্রেরিতে। আজ আপনাকে শোনাবো কস্তুরী সেনগুপ্তের কলমে আত্মাসদন। তবে গল্প শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ আপনার কাছে। যদি আমাদের পরিবেশনা আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে গল্প এসে প্রথমে আপনার দরজাতেই কড়া নাড়ে। আর গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত। আর হ্যাঁ, যদি আপনার প্রিয় কোনো গল্প শুনতে চান আমাদের কণ্ঠে, তাও জানান কমেন্ট বক্সে। আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনার ইচ্ছে পূরণে। তাহলে চলুন, আর দেরি নয়, শুরু হচ্ছে আজকের গল্প, কস্তুরী সেনগুপ্ত রচিত আত্মাসদন। বাড়ির নাম আত্মাসদন, স্থাপিত 1907। গঙ্গাধরপুর নামের এক মফস্বলে ইংরেজি ইউ শেপের দোতলা বাড়ি। পুরনো জমিদার বাড়ির মতনই চেহারা। ওপর নিচ মিলিয়ে প্রায় 12টা শোবার ঘর, খড়খড়ি দেওয়া বিশাল বিশাল সাইজের সবুজ রঙের জানলা, লম্বা লম্বা মোটা মোটা লোহার গরাদ, চওড়া বারান্দা, ফুলপাতা ডিজাইন করা লোহার রেলিং। বাড়ির বাইরে দেওয়ালের রং আগাগোড়া গোলাপি। বাউন্ডারি ওয়ালের গায়ে কোথাও শ্যাওলা জমে নেই। চারপাশের জমিতেও যত্নের ছাপ। ছোট ছোট করে কাটা ঘাস, বেশ কিছু মরশুমি ফুলের চারা, একটা নিম গাছ, গোটা 2 বেল গাছ ইত্যাদি। একটা গাছ মনোজরা চিনতে পারল না। ওদের দুজনের কৌতূহলী চোখ দেখে প্রতাপ চিনিয়ে দিলেন ওটা আশশ্যাওড়া। প্রতাপ বললেন, আমাদের বংশের পূর্বপুরুষদের জন্য আমার জিজি মানে ওই ঠাকুরদার বাবা স্বপ্নাদেশ পেয়ে এই বাড়ি তৈরি করেন ওর বাবা মশাইয়ের আদেশে। এই বাড়িতে কোনো জীবিত লোক বসবাস করেননি। ওর বাবা থেকে শুরু করে আমাদের বংশের সকলেই এখন এই বাড়িতে পাকাপাকি বাস করছেন। এখন আর কিন্তু কোনো ঘর খালি নেই। আমাদের জেনারেশনের কারো এই বাড়িতে জায়গা হওয়া সম্ভবই না। এমনকি আমার সেজো কাকা, ছোট কাকা, তাদেরও জায়গা হয়নি। আমার মেজো কাকাই লাস্ট। মেজো কাকিমার এখন 91 চলছে। ওনার জন্য শুধু মেজো কাকার ঘরে একটা খাট রাখা আছে। বাড়ির ভেতরটাও ঝকঝক তকতক করছে। সার সার শোবার ঘর, প্রত্যেকটাই যত্ন নিয়ে সাজানো। ধবধবে বিছানা, বালিশ, খাটের ছত্রির সঙ্গে নাইলনের মশারি গুটিয়ে রাখা, আলমারি, ওয়ার্ডরোব, চেস্ট অফ ড্রয়ার, মানুষ সমান আয়না। প্রতিটি খাটের মাথার কাছেই প্রতাপদের পূর্বপুরুষদের অয়েল পেন্টিং অথবা সাদা কালো ফটোগ্রাফ। মনোজরা আন্দাজে বুঝল এক একটা খাট এক একজন আত্মার জন্য নির্দিষ্ট। ওই সময় ফটোগ্রাফি চালু হয়ে গেলেও কেউ কেউ শখ করে নিজেদের অয়েল পেন্টিং করিয়েছিলেন। একতলার কোণার দিকে একটা ঘরে লাইব্রেরি। কাঁচের আলমারির ভেতরে সার সার বই, পুরনো আমলের সব পত্রপত্রিকা, বেশ কিছু দুষ্প্রাপ্য বই, ভারতী, প্রবাসী, শনিবারের চিঠি, বঙ্গদর্শন, ভারতবর্ষ ইত্যাদি সব পত্রিকা যত্ন করে বাঁধিয়ে রাখা। দেয়ালে রাজা রবিবর্মা, গগনেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, যামিনী রায়ের ছবি টাঙানো। অরিজিনাল ছবি নিশ্চয়ই নয়। প্রতাপ বললেন, লাইব্রেরির বেশ কিছু বই আর ছবি অবশ্য আমার মহা ঠাকুরদা গত হওয়ার অনেক পরে সংগৃহীত।
লাইব্রেরি রুমের পাশের ঘরটা বংশের আদি গুরুদেব স্বামী অঘোরানন্দের জন্য নির্দিষ্ট। প্রতাপদের বর্তমান গুরুদেব ভূপতিনন্দ ওরই বংশধর। পালঙ্কের উপর অঘোরানন্দের গেরুয়া বস্ত্র পরিহিত ছবি, তেল রঙে আঁকা ছবি, ধবধবে বিছানা, বালিশ, তাকিয়া, মেঝের উপর এক কোণে সিল্কের আসন, কমণ্ডলু, ধূপদানি, প্রদীপ ইত্যাদি সযত্নে রাখা। দোতলার টানা বারান্দায় 3খানা হাতলওয়ালা গদি মোড়া ইজি চেয়ার, দরজার মুখের কাছে মোটা মোটা লাল রঙের পাপুস। মনোজরা 3জন বাড়ির ভিতর ঘুরে দেখা শেষ করে বাইরে এসে দাঁড়ালো। শিশির বলল, আচ্ছা, কয়েকখানা ঘর বাড়িয়ে নিলেই তো হয়, 3 তলা গাঁথা যেতে পারে। না না, তার তো উপায় নেই। বাড়ির ভিত তো দোতলার, পুরো বাড়ি ভেঙে নতুন করে তাহলে বানাতে হয়। ঠিক 10টা বাজে। এই সময় একটা 3 চাকার টেম্পো নড়বড় করতে করতে এসে বাড়ির মূল লোহার গেটের কাছে এসে থামল। টেম্পো থেকে জনাচারেক লোক লাফিয়ে লাফিয়ে নেমে পড়ল। তাদের হাতে বালতি, ঝাঁটা, ঝুলঝাড়া ও নানান সাইজের ন্যাকড়া। প্রতাপ বললেন, রোজ সকালে এই বাড়ির সব কটা ঘর ঘন্টা 3 জন্য খুলে দেয়া হয়। গোটা বাড়িকেই ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, আর সপ্তাহে একবার বিছানার চাদর, পালিশের ওয়ার সব বদলে দেওয়া হয়। বাড়ির পেছনে আউটহাউস, আউটহাউসের পেছনে একটা বড় পুকুর, পরিষ্কার টলটলে জল, একটাও কচুরিপানা নেই। প্রতাপ বললেন, আরও গোটা 2 পুকুর রয়েছে এই আমবাগানের পেছনের দিকে, এখান থেকে ঠিক নজরে আসছে না। প্রতি বছর পুকুরের মাছ, আমবাগানের আম সব লিজ দেওয়া হয়। আয় একবারে মন্দ হয় না, আর সেই টাকা দিয়েই তো বাড়ির রক্ষণাবেক্ষণের কাজ চলে। আচ্ছা, এইরকম বাড়িতে সাধারণত একটা দুর্গা মঞ্চ বা পূজা মণ্ডপ জাতীয় তো কিছু থাকে, তা এরকম কিছু? মনোজের প্রশ্নের উত্তরে প্রতাপ অবাক হয়ে বললেন, এ তোমরা কি বলছো? ভগবান ও মৃত আত্মার সহাবস্থান কি করে সম্ভব? আরে ওনারা আমাদের প্রণম্য হলেও ভূত তো বটে। ভগবান ধারে কাছে থাকলে ওনারা অস্বস্তি বোধ করবেন না? মনোজরা একটা নিম গাছের তলায় দাঁড়িয়ে বাড়িটাকে দেখছিল। প্রতাপ ওদের সরে আসতে বললেন। এই, তোমরা সরে এসো। প্রতাপ আরও বললেন, শুনেছি আমার মেজ জ্যাঠামশাই মাঝে মাঝে ওই গাছটার ডালে বসে হাওয়া খান। এখানে ভিড় করে দাঁড়ালে ওরা তো অসন্তুষ্ট হবেন। আমাদের বংশের মেজ ছেলেরা সকলে খুব রাগী। আমার পরের ভাই প্রত্যুষও কিন্তু খুব রাগী মানুষ। শিবেন আগেই একটু সরে দাঁড়িয়েছিল। মনোজ ভয়ে ভয়ে সরে এলো। শিশির ঘোর নাস্তিক, তার ভূতের ভয়টায় একেবারেই নেই। সে একটু ইতস্তত করে সরে এলো। প্রতাপ বললেন, জানো, একবার এক ব্যবসায়ী আমাদের কাছে এই বাড়িটা নেয়ার প্রস্তাব নিয়ে এসেছিল। অনেক টাকা অফারও করেছিল, কিন্তু সেই রাত্রে তার হঠাৎ ভেদ বমি শুরু হয়, সঙ্গে পেটের যন্ত্রণা, জ্বর। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। বেচারা মাস খানেকের ওপর ভুগেছিল, তাই সে আর এদিকে পা মারায়নি। শিশির দুম করে প্রশ্ন করে বসল, কিন্তু কারো কারো তো ইতিমধ্যে পুনর্জন্ম হয়ে গিয়েছে, হয়তো কেউ কেউ ভগবানের দেহে লীনও হয়ে গিয়েছেন। তাদের ঘরগুলো তো খালি হয়ে যাওয়ার কথা। প্রতাপ গম্ভীর মুখে বললেন, না, সেরকম কোনো খবর আমাদের কাছে নেই। কাজেই ধরে নিতে হবে যে ওরা এখানেই বহাল তবিয়তে বসবাস করছেন। কিন্তু ওদের অস্তিত্বের প্রমাণ তো পাননি কখনো। শিশিরের কথায় প্রতাপ ভীষণ রেগে গেলেন। এসব আজগুবি কথা তোমাকে কে বলল? ওনারা অবশ্যই আছেন এবং এই বাড়িতেই থাকেন। এই তো কদিন আগেই মতি ডাক্তার রাত 11টা নাগাদ রোগী দেখে মোটর বাইক করে এ রাস্তা দিয়ে ফিরছিল। ও স্পষ্ট দেখেছে ছাদের কার্নিসে আমাদের 2 ঠাকুরমা বসে গল্প গাছা করছেন, আর রাতের দিকে পায়ে চলার শব্দ,
হাঁটা চলার আওয়াজ, শীতের ভোরে খুক খুক করে কাশি, বা এক আধবার গলা খাঁকারি, এসব তো অনেকেরই শোনা। দেখো, তোমরা কিন্তু খেয়াল করনি, বিছানার চাদর সব কুঁচকে রয়েছে। কেউ রাতে না শুলে চাদরের ওই রকম চেহারা হয়? মনোজরা সকালেই খেয়াল করেছিল বালিশগুলো বেঁকে রয়েছে, বিছানার চাদরে ভাঁজ পড়েছে, কিন্তু মুখে কিছু বলা যুক্তিযুক্ত মনে করেন। প্রতাপ আরও বললেন, এই এলাকায় তো চোর কম নেই, প্রায়ই এখানে ওখানে ছোট বড় নানা ধরনের চুরি হচ্ছে, কিন্তু কেউ কোনোদিন এই বাড়ির সদর দরজা তালা ভাঙার সাহস করেনি। গাছের একটা ফুল পর্যন্ত চুরি যায়নি। মনোজরা চারদিকে তাকিয়ে দেখছিল। বাগানটা ভারী সুন্দর। এখনো ভালো করে শীত পড়েনি, শীত আসবো আসবো করছে, কিন্তু গোটা বাগানটাই 2-3 রঙের গাঁদা ফুলে ভরে গিয়েছে। চন্দ্রমল্লিকা, কয়েকটা ঝাড় হয়ে বেড়ে ওঠা জবা, গোটা 2 ডালিয়া, গোলাপ ইত্যাদিও ফুটেছে। বেলা বেড়ে যাচ্ছিল। রোদে তেমন তেজ না থাকলেও ঘাড়ের কাছে বিন্দু বিন্দু ঘাম জমছে। ব্রেকফাস্টে প্রচুর পরিমাণে লুচি, বেগুন ভাজা, আলুর তরকারি খাওয়া হয়েছে। পেটটা একটু ভার ভারও লাগছে। প্রতাপ অবশ্য রোজকার মতনই টক দই দিয়ে খই খেয়েছেন। তবে তার 70 বছর বয়স তো হয়েছে, তাঁর শরীরে মনোজদের মতো জোর নেই। বাড়ি থেকে বেরিয়েছেন প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। আবার 10-12 মিনিটের পথ হেঁটেই ফিরতে হবে। বাড়ির একটা গাড়ি নিয়ে প্রতাপের ছেলে কলকাতায় গিয়েছে, আর একটা গাড়ি গ্যারেজে। প্রতাপ আবার হাঁটু ভাঁজ করে রিকশায় উঠতে পারেন না। প্রতাপই বললেন, চলো এবার যাওয়া যাক। তোমরা তো কদিন রয়েছ, কাল পরশু আর একবার না হয় আসা যাবে। শিবেন ফিসফিস করে বন্ধুদের বলল, এই আমরা আজ রাত্রে এসে একবার ভূত দেখে যাব, বুঝলি? জেঠুকে কিছু বলার দরকার নেই। সন্ধ্যা তখন হব হব করছে। চারপাশ পুরো অন্ধকার না হলেও একটা ছমছমে ভাব রয়েছে। তার উপরে শীতকাল, সবে আকাশে এক ফালি চাঁদ উঠেছে। রাস্তার লাইট এখনো জ্বলেনি। মনোজদের আর তর সইছে না, বারবার ঘড়ি দেখে যাচ্ছে। ওদের প্ল্যান যে রাত 10টা নাগাদ আত্মাসদনে যাবে। জেঠুর কাছে যা শুনেছে ওরা, তাই যাচাই করতে। সত্যি ভূত নাকি অন্য কিছু ব্যাপার, হয়তো জেঠুও জানেন না। শিবেন আর শিশির ঘর বার করে যাচ্ছে। সময় যেন আর কাটে না। 6:30 থেকে 7:30, 8টা, 9:30টার সময় শিশির বলল, চল ভাই, এবার রওনা হওয়া যাক। কি বলিস তোরা? শুনে শিবেন চোখ গোল গোল করে তাকালো। মানে মানে আজ কি যেতেই হবে? শিশির ধমকে উঠল। আরে তোর কি ভয় করছে নাকি বলতো? তাহলে তুই থাক, আমি আর মনোজ যাই। আঁতকে উঠল শিবেন। ওরে বাবা, না না না, তোমরা যাবে আর আমি একা একা থাকবো নাকি এখানে? ওরে বাবা, আমি তো পারবো না, আমি তো পারবো না। তারপর দেখবো যে আত্মাসদন ছেড়ে ওই পূর্বপুরুষরা এই বাড়িতেই উঠলেন আজ সন্ধ্যাবেলার আড্ডা দিতে। না না না, যাই হোক, যেখানে যাব একসঙ্গেই যাব। এই তো বাহাদুরের মতো কথা। আরে তোর ভয় কি? আমরা তো আছি নাকি? বলে শিশির শিবেনের পিঠ চাপড়ে দিল। তাছাড়া ওই নিম গাছটাও কেমন যেন বড্ড ছিঁড়ে, পাশে দাঁড়ালেই মনে হয় কার যেন ঠ্যাং নেমে আসবে উপর থেকে। ও বাবা, ও বাবা, ওরে বাবা রে। আরে ঠ্যাং বলতে নেই, গুরুজন না বল গাছ থেকে নেমে এলেন আশীর্বাদ করতে। মনোজের এ কথায় ওরা 3 বন্ধুই হেসে উঠল। ইতিমধ্যে মনোজের রিস্ট ওয়াচে 9:30 বেজে গেছে। ওরা আর দেরি না করে বেরিয়ে পড়ল। বিকেলের দিকে রাস্তায় কিছু লোকজনের চলাচল থাকলেও রাত 9টার পর
গঙ্গাধরপুরের রাস্তাঘাট একেবারে নিঝুম, তার উপরে শীতের রাত। এক ঠায় ঝিঝির ডাক ও কয়েকটা কুকুরের ডাক ছাড়া রাস্তায় আর কোনো আওয়াজ নেই। সব বাড়ির দরজায় খিল ও জানলায় কপাট দেওয়া। এই মনে হচ্ছে যেন জমপুরিতে এসে গিয়েছিলে, বলে উঠল মনোজ। এতক্ষণ তিন বন্ধু মনে সাহস এনে এগিয়ে চললেও মনোজের এই কথায় সবারই গায়ে একটু ছমছম করে উঠল। না জানি আজ কপালে কি যে আছে, কেন যে রাজি হতে গেলাম এত রাত বিরেতে। ইচ্ছে বরঞ্চ আমাদের ঘরে থাকলেই হতো, অন্তত এই ঘুটঘুটে অন্ধকারে যেখানে এক হাত দূরে কিছু দেখাই যাচ্ছে না, সেখানে এরকম ধাক্কা তো খেতে হতো না, ভাবল শিবেন। তবে রক্ষা এই যে মনোজ বুদ্ধি করে একটা বড় সেলের টর্চ নিয়ে এসেছিল। মোবাইলের টর্চ যদিও চলছিল, তবে তা দিয়ে সামনের রাস্তাটা খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না। রাস্তায় কোনো উঁচু পাথর বা ভাঙা ইট পাটকেল আছে কিনা সেটা বোঝার জন্য টর্চের দরকার। এইভাবেই চলতে চলতে একসময় তিনটি প্রাণী পৌঁছে গেল আত্মাসদন। রাত তখন 10টা। চারিদিকে কোনো শব্দ নেই, শুধু আকাশে এক ফালি চাঁদ আর ঝিরঝিরে হাওয়া। বাগানের গাছগুলো যেন মনে হচ্ছিল হাতছানি দিয়ে ডাকছে, আয় আয় আয়। হাতের টর্চ আর মোবাইলের লাইটে অত্যন্ত সাহস সঞ্চয় করে তিনজনে বাড়ির দিকে এগোলো। হঠাৎ নিম গাছে একটা সরসর করে আওয়াজ আর পুকুরে ছপ করে একটা আওয়াজ হতেই তিনজনে চমকে ঘুরে দাঁড়ালো। কোথাও কেউ নেই, অথচ জলে আওয়াজ, যেন কেউ সাঁতার কেটে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর সে আওয়াজও যেন বন্ধ হয়ে গেল। কেন জানি না মনোজদের মনে হলো এই সময় বাইরে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। ওরা দৌড়ে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল। বাড়ির ভেতরে বড় হলঘরটা সাজানো গোছানো। মনোজদের মনে পড়ল যে আজ সকালে পরিষ্কার করানো হয়েছে, কোথাও কোনো ত্রুটি রাখা হয়নি। ওদের একটা অস্বস্তি হতে লাগলো, যেন কিছুর অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। যেমন বাড়িতে সকালে লোকজন উঠলে আস্তে আস্তে আওয়াজ হতে থাকে এবং তা আস্তে আস্তে বাড়তে থাকে, অথচ কাউকে দেখাও যায় না, সেরকম। হঠাৎ সামনে একটা রেকাবিতে কিছু মিষ্টি আর 3 গ্লাস শরবত এসে গেল। গম গম করে আওয়াজ আসলো, বাড়িতে প্রথমবার এলে মিষ্টি মুখ করতে হয়। 3 বন্ধুর মুখ দিয়ে আর কোনো আওয়াজ বেরোলো না। এরপর হুকুমের মতো বলা হলো, খাও বলছি, অসুবিধে কিসের? শিবেন অতি কষ্টে বলল, না মানে ঠিক এরকমটা হবে আমরা তো ভাবিনি, তাই একটু হতভম্ব হয়ে গিয়েছিলাম। এরপর এক মহিলার গলা, খাও বাবা, নইলে যে অতিথি অনাদর অপরাধে আমাদের নরকবাস হবে। এরপর তো আর কোনো কথা হয় না, তাই 3 জনে কাঁপতে কাঁপতে মিষ্টি মুখে নিয়ে শরবতের গেলাসে চুমুক দিল। আহ, অমৃতের মতো স্বাদ। কোনোদিন এত ভালো মিষ্টি বা শরবত খেয়েছে বলে তো মনে হয় না। অদৃশ্য মহিলা যেন মনোজদের মনের কথা বুঝে বললেন, মেজ ঠাকুরপো স্নান সেরে পরিষ্কার হয়ে মিষ্টির আয়োজন করেছেন, তা ভালো তো হতেই হবে। বেঁচে থাকতে উনি বাজার থেকে সবচেয়ে ভালো মিষ্টিটাই বাড়িতে আনতেন। ও বাবা, তার মানে পুকুরে তখন মেজ দাদু চান করছিলেন রে? মনোজ 2 বন্ধুকে নিচু স্বরে বলল।
এরপর ফের সেই গম গম করে আওয়াজ। তা এখানে কি মনে করে? আসলে প্রতাপ জেঠু এত গল্প করেছেন না, আর পুরো বাড়িটা সকালে ঘুরিয়ে দেখালেন, তো তাই আমরা নিছক কৌতূহলবশত এ সময় এখানে। আমাদের এছাড়া কোনো খারাপ মতলব নেই। মতলব নেই বললেই হলো? পরিষ্কার করে বলো, কি মতলব তোমাদের? তিন বন্ধুর গলায় আর সাড়া নেই। মেজদাদু বললেন, তোমরা তো যাচাই করতে এসেছো যে প্রতাপের কথা সত্যি কিনা। এই বাড়িটা আমাদের শান্তির জায়গা। পৃথিবীতে অনেক কষ্ট করে জীবনযাপন করার পর কয়েকটা দিন শান্তিতে কাটাতে এখানে বসবাস করছি। যখন ইচ্ছে বিশ্রাম করি, ইচ্ছে হলে বাগানে ঘুরে বেড়াই, বইটই পড়ি, পুকুরে স্নান করি, আর কখনো কখনো সবাই মিলে চড়ুই ভাতি করি, ওই যেটাকে তোমরা পিকনিক বলো। আমরা খুব ভালো আছি, খুব পরম শান্তিতে আছি, কোনো দুশ্চিন্তা নেই আমাদের। আর আমাদের এই শান্তি ভঙ্গ করার কারোর কোনো অধিকার নেই। জানি না তোমরা কে কতদূর লেখাপড়া করেছো, দেখে তো শিক্ষিত পরিবারের ছেলে বলেই মনে হয়। এতটুকু তো শিক্ষা তোমাদের থাকা উচিত যে মৃতদের শান্তি ভঙ্গ করা অপরাধ। আমরা এপারের আত্মারা কি তোমাদের বিরক্ত করতে আসি? শিবেন এতক্ষণ চুপচাপ ছিল, বোধহয় ঠক ঠক করে কাঁপছিল। সেই কাঁপা কাঁপা গলায় বললে, ঠিক তা নয়, আপনারা হয়তো নন, কিন্তু আপনাদের জগতের অনেকেই আমাদের ভয় দেখে বেশ আনন্দ পায়। এ কথায় এবার দুই মহিলার গলায় খিলখিল করে হাসির আওয়াজ এলো। ছেলেগুলো খুব একটা ভুল বলেনি, কি বলো ঠাকুরপো? তবে কিছু লোক হয়তো ভয়ও পায়, জানো তো। এই সেদিন আমি আর দিদি একটু ছাদে হাওয়া খেতে উঠেছি, দোষের মধ্যে কিনা একটু জোরে হেসেছি। তা এক ছোকরা কিনা ভিড়মি খেলে একেবারে দাঁতে দাঁত লেগে গেল। সে আবার শুনেছি নাকি ডাক্তার। ইতিমধ্যে মনোজদের আশপাশটা একটু পরিষ্কার লাগছিল। অন্ধকারটা একটু যেন চোখ সয়ে গেছিল। ওদের মনে হলো দুই জা আর মেজদাদুর সঙ্গে আরও একজন অন্য কেউ এসে দাঁড়িয়েছেন। তিন বন্ধুর মনে ইতিমধ্যে প্রচুর প্রশ্ন চাগাড় দিয়েছে। ওরা যা দেখছে তা কি সত্যি? এত সহজে ভূত দেখা যায় আর মারা যাবার পর এরকমভাবে থাকা যায়? বনজরা কি করবে বুঝে উঠতে পারছিল না। প্রতাপ জেঠুকে একবার ফোন করবে কিনা ভাবছিল। মেজদাদু যেন ওদের মনের কথা পড়ে বললেন, কাউকে বলে কোনো লাভ নেই, কেউ তোদের কথা বিশ্বাস করবে না, আর ওরকম করলে কপালে দুঃখ আছে তোদের। মনোজরা একে অপরকে দেখতে লাগলো। এরপর কিছুক্ষণ চুপচাপ। হঠাৎ মেজদাদু বললেন, চলো চলো বাড়ির সকলের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই। ওরে বাবা রে, এবার কি হবে রে মনোজ? এতক্ষণ অন্ধকার থেকেই কথা হচ্ছিল, অতটা অসুবিধা হচ্ছিল না। এবার একেবারে ভূতেদের সঙ্গে আলাপ। এবার এবার সত্যি সত্যি আমার প্রাণটা যাবে। শোন, গেলেও মারা পড়বো, না গেলেও মারা পড়বো, এই ভাব পড়েছি ভূতেদের হাতে, খানা খেতে হবে সাথে। চল 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 যাই, কি আর এমন হবে? তাছাড়া ওনাদের সাথে যাওয়া ছাড়া কোনো উপায় দেখছিস কি? ঠাম্মা বলতো ভূতদের সামনে রাম নাম করলে তারা হাওয়ায় মিলিয়ে যান। বেশি বিপদ হলে তাই করে দেখবো, যদি বাঁচা যায়। এবার চল চল। মেজদাদুর আদেশ মতো তিন বন্ধু পা বাড়ালো এগোনোর জন্য। সবে মাত্র এগিয়েছে এমন সময় আবার সেই মহিলার গলা, ঠাকুরপো, আমাদের ঘরে ঢোকাবে না ওদের, আমরা পরিষ্কার কাপড়ে আছি। আজকালকার ছেলে সব রোজ চান টান করে না, 3 দিন ধরে জামা কাপড় ছাড়ে না। ওরা আমাদের ঘরে ঢুকলে আমাদের আবার স্নান করতে হবে। নিয়ে
বাচ্চা ওদের। বাবারে বাবা, এ ভূত হয়েও কি বাতিক রে! বেঁচে থাকতে না জানি কি ছিলেন, মনোজরা ভাবল। তবু ভালো, দুটো ঘর কমল। 3 বন্ধু আস্তে আস্তে এগোলো। সকালে প্রতাপ জেঠুর সাথে ঘুরে কোন ঘর কাদের তা মনোজরা মোটামুটি আন্দাজ করে নিয়েছিল। সব শুদ্ধ 4 পুরুষ হবেন। প্রতাপ জেঠুর মেজ কাকা, বড় কাকা কাকিমা, বাবা মা, তার উপরে প্রতাপ জেঠুর ঠাকুরদা মানে জিজি আর ঠাকুমা, আর তার উপরে ওনার বাবা মশাই ও তার স্ত্রী অর্থাৎ মহা ঠাকুরদা মহি ঠাকুমা, আর তার বাবা অর্থাৎ যার আদেশে এই বাড়ি তৈরি হয়েছে ও মা। প্রত্যেকের ঘর আলাদা, শুধু ঘর কম পড়ায় মেজ ঠাকুমা মানে যিনি জীবিত এবং যার বয়স 91 চলছে, তার খাট মেজ দাদুর ঘরে রাখা। শিবেনের মনে হলো মেজ দাদু ঠাকুমা বাদ দিয়ে সব স্বামী স্ত্রীর ঘর আবার আলাদা কেন? মেজ দাদু যেন মনের কথা বুঝে যাচ্ছেন সব। তিনি বলে উঠলেন, ইচ্ছে করেই স্বামী স্ত্রীর ঘর আলাদা। আসলে জীবনকালে তো অনেক কিচির মিচিরের মধ্যেই কাটালো সবাই। এবার একটু সব নিজের মতো থাকুক। মনের অপূর্ণ ইচ্ছে, যেমন পুরুষদের মধ্যে কেউ কেউ লিখতে ভালোবাসে, একটু চুপচাপ লিখুক, বা ধ্যান করতে ভালোবাসে, তাই করুক। বাড়ির মেয়েদেরও জানো সেই একই অবস্থা। কেউ লেখাপড়া জেনেও বই পড়তে পারে না, কেউ গান জানলেও গুনগুন করলেও কথা শুনতে হয়েছে। তারা এখন সে সব করতে পারে। মেজ দাদু আবার বললেন, সবার আগে বংশের আদি গুরুদেব স্বামী অঘোরানন্দের ঘরে চলে, ওনাকে প্রণাম করবে। ওনার ঘর হয়তো তোমরা সকালে দেখেছ, লাইব্রেরি ঘরের পাশের ঘরটা। চলো। মনোজ, শিশির, শিবেন পৌঁছে দেখল আশ্চর্য ব্যাপার। সকালে গুরুদেবের পালঙ্কের ওপর গেরুয়া বস্ত্র পরিহিত তেল রঙে আঁকা ছবি ছিল, এখন সেই ঘর থেকে ধূপ ধুনোর গন্ধ বেরোচ্ছে। মেঝের উপর এক কোণে সিল্কের আসন, কমণ্ডলু, ধূপদানি, প্রদীপ ইত্যাদি সব ছিল, আর সেই প্রদীপ এখন জ্বালানো হয়েছে। বিছানা, বালিশ ও তাকিয়া একই রকমই আছে। আসনে এক ছায়াধারী বসে আছেন পিছন ফিরে। যাচাই করবার জন্য মনোজরা আর ভেতরে ঢোকার সাহস পেল না, বাইরে থেকেই প্রণাম করল। যদিও সকালে পালঙ্কের উপরে যে তেল রঙে আঁকা ছবি ছিল সেটা এখন নেই। এরপর মেজদাদু একে একে সবার ঘরের দিকে নিয়ে গেলেন আদেশ দিতে দিতে। সব ঘরই ভর্তি। মনোজরা স্পষ্ট দেখল সবাই আছেন। কেউ বই পড়ছেন, কেউ ঘরে পায়চারি করছেন। মহিলাদের আলাদা ঘর। ওই 2 যা ছিলেন প্রতাপ জেঠুর মা ও বড় কাকিমা। মনোজরা দেখল যে ওনাদের ছায়ার আকৃতি দরজা আগলে দাঁড়িয়ে রইল। শুধু ফিকফিক করে দাঁতের হাসি দেখা গেল, আর চুরির রিন রিন আওয়াজ পাওয়া গেল অন্ধকারে। মেজদাদু যখন নিজের জিজির ঘর বলে দেখালেন, উনি বেশ বিরক্ত হলেন। তিনি বঙ্গদর্শন করছিলেন, প্রায় তেড়ে এসে বললেন, কেউ বলে তো মনে হচ্ছে না। শিবেন তো প্রায় মূর্ছা যাবার জোগাড়। মোটামুটি ঘোরা হয়ে গেলে মেজদাদু হুঙ্কার দিয়ে উঠলেন, সব তো হলো, এবার এসো। এখন মনে থাকে জানো, বাইরে গিয়ে কাউকে কিছু বললে কঠিন শাস্তি পেতে হবে তোমাদের। এই অভিজ্ঞতার পর 3 জনেরই হাত পা ঠান্ডা হয়ে একাকার। ভয়ের চোটে ওরা রাম নাম পর্যন্ত বলতে ভুলে গিয়েছিল। কোনো মতে সদর দরজা দিয়ে বেরিয়েই ছুট লাগালো গেস্ট হাউসের দিকে। গেস্ট হাউসে যখন 3 বন্ধু পৌঁছল তখন বাজে ভোর 4টে। কোনো মতে ঘরে ঢুকে 3 জনে দরজা এঁটে বন্ধ করল। কুঁজো থেকে জল খেয়ে নিঃশ্বাস নিয়ে শিশির বলল,
ব্যাপারটা কি হলো তাহলে? ভূত কি তবে সত্যিই আছে? দেখে তো তাই মনে হলো রে। চল বেলার দিকে না প্রতাপ জেঠুর বাড়ির দিকে যাই, একবার খুলে বলি ব্যাপারটা। ও বাবা, ও সবার করতে যেও না, মনে নেই কি বললেন মেজো দাদু? আচ্ছা ঠিক আছে, এমনি ঘুরতে ঘুরতে ওনার বাড়ির দিকে যাই, গল্প গাছা করি, আর তারপর না হয় কালকের অভিজ্ঞতার কথা ইশারা করি, দেখি না কি বলেন। এতে শিশির রাজি হলেও শিবেন একটু গাঁইগুঁই করতে লাগলো। প্রতাপবাবুর বাড়ি খুঁজে পেতে অনেক সময় লাগলো। শেষমেশ পৌঁছে দরজা ধাক্কা দেওয়াতে এক ভদ্রলোক দরজা খুললেন। প্রতাপ জেঠু, ও প্রতাপ জেঠু, বাড়ি আছেন নাকি? কি ব্যাপার, কাকে চাই? ইয়ে মানে প্রতাপ জেঠু, উনি কি বাড়ি আছেন? তার মানে এই তোমাদের কি মাথা টাথা খারাপ নাকি? প্রতাপ মারা গেছে 2 মাস হলো, আমি ওর ছোট ভাই, তোমরা আসছো কোত্থেকে? প্রথম দর্শনেই এত মাথা গরম? হ্যাঁ হ্যাঁ, প্রতাপ জেঠু বলেছিলেন বটে। ভদ্রলোক আরো বললেন, প্রতাপের হার্ট অ্যাটাক হয়েছিল, আসলে সুগারের রুগী ছিল তো অনেক দিন ধরে। সেজো কাকা, ছোট কাকা, আমি আর প্রতাপের ছেলে মানে প্রশান্ত হাসপাতালে অনেক দৌড়োদৌড়ি করেছি, কিন্তু শেষ রক্ষা হলো না। তাছাড়া গতকাল রাতে আমার মেজো কাকিমা মারা গেছেন, অনেক বয়স হয়েছিল তো, 91। শিবেন গলা বাড়িয়ে দেখলো একজন পুরোহিতের বেশে। উনি কি গুরুদেব ভূপতিনন্দ? আর আপনি বুঝি প্রত্যুষ বাবু? তা তোমরা এত সব কথা জানলে কোত্থেকে? হ্যাঁ, কে বললো তোমাদের এত কথা? রেগে মেগে বললেন প্রত্যুষ বাবু। এই যাও তো, এই যাও যাও যাও, এখন আমরা সবাই খুব ব্যস্ত, এখন কথা বলার সময় নেই, শ্মশানে বেরোবো দাহ করতে, এখন কোনো কথা হবে না, এসো 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 বলে দুম করে মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। মনোজদের মাথা বো বো করে ঘুরতে লাগলো। বলল, জেঠুকে চিনতাম ছোটবেলা থেকে, যখন কলকাতায় বাবার সঙ্গে আড্ডা দিতে আসতেন। এই গঙ্গাধরপুরে আসার কারণ জেঠু বলেছিলেন, একটা দারুণ জিনিস দেখাবো, ছুটি পেলে 2 দিনের জন্য চলে আয়। গতকাল সারাদিন আমাদের সঙ্গে ছিলেন, নিজেদের পূর্বপুরুষদের বাড়ি ঘুরিয়ে দেখালেন। আমরা তাহলে কার সাথে ঘুরলাম? আর যদি ভুলও দেখে থাকি, তাহলে তাহলে ওনাদের সম্বন্ধে এত কিছু জানলাম কি করে? কারোর মুখে আর কথা জোগাচ্ছিল না, মনে দুঃখ হচ্ছিল। আহারে, এত লোকের আগে জেঠুই চলে গেলেন, মাত্র 70 বছর বয়সে। আমাদের এত ঘুরিয়ে দেখাতে গেলেন কেন এত কষ্ট করে? বোধহয় দেখাতে চাইলেন কেমন আছেন তারা। যা বন্দোবস্ত, মনে হয় ভালোই থাকবেন। শিশির কেবল ভাবছিল, জেঠুর মেজো কাকিমার জন্য তো আত্মা সদনে খাট মজুদ রয়েছে মেজো কাকার ঘরে। প্রতাপ জেঠুর তো কোনো বন্দোবস্ত চোখে পড়ল না। প্রতাপ জেঠুকে খুঁজে বের করতে হবে। উনি এখন কোন গাছে বিরাজমান হয়েছেন তা দেখতে হবে, কারণ ঘর তো আর নেই। মনোজকে ফিসফিস করে বলল, এই আজ রাতে আবার দেখতে যাবি নাকি? এতক্ষণ শুনছিলেন কস্তুরী সেনগুপ্ত রচিত আত্মা সদন। গল্প পাঠে সুমিত, অন্যান্য ভূমিকায় অজিত কুমার মিত্র, দেবপ্রসাদ দাস, জয়ী, সুমিত, সঞ্জীব, সৌরভ ও আমি সুজয়। গল্পের প্রচ্ছদটি এঁকেছে জয়িতা সরকার এবং গল্পের সমগ্র রূপায়ণে আমি সুজয়। গল্পটি শোনার জন্য সমস্ত শ্রোতা বন্ধুদের ফিকল মাইন্ডেড জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ, এবং লেখিকা কস্তুরী সেনগুপ্তকে আমরা জানাই অশেষ ধন্যবাদ আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। আজ তবে আসি, দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন গল্প নিয়ে। শুভরাত্রি।